আমাদের বক্তব্য বলেছি যে তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল। সব জায়গায় ডিম থেরাপি চলছে, ঘাটালে হলো না কেন? তার মানে কি ঘাটালের তৃণমূলরা খুব ভালো মানুষ ছিলেন? বাজেটটা শিফট করার পর যদি এইটার কাজ শুরু হতো তাহলে কি ভালো হতো? এরপরে সেকেন্ড ফেজ যখন দেবে তখন ঘাটাল রেলপথেরও কাজ হবে। একটু কিছু মিনিমাম সময় ২-৩ লাগবে। বছর। আপনি কি চান যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই কলেজগুলিতে নির্বাচন হোক? একটু হয়তো দেরি হচ্ছে, হবে। নির্বাচন আসে, মানুষের কাছে যাই, হুম, মানুষের কথা বলি, আশ্বাস দিই এই করব সেই করব। কিন্তু নির্বাচনে জিতে যাবার পর মানুষের কথা ভুলে যাই। অন রেকর্ড বলছি, আমি যতদিন থাকবো মানুষের জন্য কাজ করব। মানুষের এই ভালোবাসা আমি কোনোদিনও ভুলব না। আর মানুষের কাছ থেকে কোনোদিনও আমি সরব না। নমস্কার। অডিও আলোপনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি শ্রদ্ধেয় শীতল কপাট মহাশয়। নমস্কার। নমস্কার। আ প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আপনার রাজনীতিতে আসা, এটা কি আপনার পারিবারিক কোনো যোগসূত্র ছিল? নাকি আপনিই ১ম আপনার পরিবারে যিনি সরাসরি রাজনীতি করছেন? বিষয়টা হচ্ছে, আমি তখন ২০১৩ সাল হুম, কলেজে পড়তাম। আমাদের ঘাটাল কলেজে পড়তেন। হ্যাঁ, আচ্ছা। সেই সময় রাজনীতি করার ইচ্ছে ছিল না। হুম, হঠাৎ আমাকে তখন আ বামপন্থীরা বলে যে, "আমরা মোটামুটি ঠিক করেছি হুম, যে তোমাকে আ ক্যান্ডিডেট হতে হবে পঞ্চায়েতে।" আচ্ছা। তো পঞ্চায়েতে ক্যান্ডিডেট হতে হবে। ১ম এ ইচ্ছা ছিল না। বারবার বলতে আমারও মনে জাগলো। বলছে, "একবার তাহলে দেখি।" আপনার বাড়ি তো পান্না যেটা আমরা শুনেছি মানে আদি বাড়ি। আদি বাড়ি একটাই বাড়ি। ও এখন দ্বি ওখানেই থাকেন। আচ্ছা, দ্বিতীয় আচ্ছা, কোনো আচ্ছা, আচ্ছা। বাড়ি নেই। তো আপনি ওই অঞ্চলের হ্যাঁ, পঞ্চায়েতে হ্যাঁ, তো দাঁড়িয়েছিলেন। সেই সময় আমি পঞ্চায়েতের নমিনেশন করবো বলে এসেছিলাম। হুম, এসে বিডিও অফিস থেকে বেরিয়ে এলাম। আ বেরিয়ে এসে হট করে দেখি যে কিছু আ তৃণমূল পিছন দিয়ে এসে মারধর করতে শুরু করলো। আমি বুঝতেই পারলাম না যে কি হচ্ছে বিষয়টা। হুম, সামনে আ বড়দা চৌমাথানি রাস্তা একটা। তো সেখানে কিছু পুলিশ ছিল। হুম। ছুটে এসে বলল, "কি হচ্ছে, কি হচ্ছে?" না, ওরা আমাকে ফট করে ফাঁসি দিল। বলছে, "পকেট মার।" ও পকেট মার করে পালাচ্ছিল। ওই জন্য ধরে মেরেছি। কারা, কারা ফাঁসালো কথাটা বলুন? তৃণমূলের কিছু, আচ্ছা। মানে মুখ চেনা, যেটা বুঝতে পারলাম আমাদের হুম, এদিকে ছিল প্রদীপ বাগ, ওইদিকে সঞ্জয় বৈরাগী, এরকম আরকি। আচ্ছা, আচ্ছা। তো অবাক হয়ে গেলাম যে এরা আমাকে পকেট মার কি বলছে। হুম, তারপরে আমাকে তখন কিস্কু বাবু আমাদের ঘাটালের চার্জে ছিল। আচ্ছা। আ বলছে, ও অফিসার এসে বলছে, "আপনি কার পকেট মার করে বেড়াচ্ছেন?" মানে এই যে কথাটা শুনছি, শুনে যেন অবাক লাগছে যে বুঝতে আমি পারছি। পকেট মার। হুম, তারপরে আমি বলছি, "না, আমি এই নমিনেশন করে বেরিয়ে এলাম।" হুম, কোথাও আমি পকেট মার করিনি। হুম, তারপরে তখন অফিসারটা নিজেই বলছে, কিশোরবাবু নিজেই বলছে, বলছে, "ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বলছে, তুমি বাসে উঠো, বাসে উঠে বাড়ি যাও।" হুম। বলে সেই যে বাসে উঠে এলাম, বিশ্বলক্ষ্মী আবার নেতারা পিছু, পিছু এসে বাস থেকে টেনে হিঁচড়ে নিয়ে আমার তখন একটা, যে পোশাকটা পরেছিলাম সেটাকে অনেকটা ফেলে দিল। হুম, দিয়ে কুচবাগানে লেগেছে, মারবে এরকম অবস্থা। আচ্ছা, তো সেই অবস্থায় পুলিশের চাপে যে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাই। এই হচ্ছে রাজনীতির ইতিহাস শুরু। আচ্ছা। এবার সেই সময় একটা জেদ ছিল যে আমি একটা পঞ্চায়েতের নমিনেশন করেছি বলে মারধর করবে? হুম, তো সেই থেকেই রাজনীতির জীবনটা শুরু। আচ্ছা। তাহলে আপনি পরেই বর্তমান যে দলের সঙ্গে আপনি যুক্ত, ভারতীয় জনতা পার্টি, ওতে জয়েন করলেন কোন সময়? তখন আমি রানিং পঞ্চায়েত ছিলাম সিপিএম এর। আচ্ছা। সালটা ছিল ২০১৫। হুম, ২০১৫-১৬ র ১ম দিক। তখন বিজেপির সংগঠন মন্ত্রী ছিল সুব্রত চট্টোপাধ্যায় মহাশয়। আচ্ছা। উনার হাত ধরেই টাউন হলে আমি বিজেপিতে যোগদান করি। যোগদান করলেন। তো আপনার সেই অর্থে ১ম বার বিধানসভাতে দাঁড়িয়েই ১ম বারের যে জয়লাভ গত ফেজে, তখন তো ৪ থেকে তৃণমূলের জয় জয়কার এবং আপনি জিতলেন। আকাশে বাতাসে চারিদিকে হাওয়া ছিল বিজেপি আসছে। হুম, এই যে একটা মনের আনন্দ ২০২১ এ হুম, এই পরিস্থিতি ছিল। কিন্তু যখন
নির্বাচনের ফলাফল ঘোষণা হয় হুম, তখন মনটা খুব কষ্ট হয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো যে আম কিছু, কিছু বিধানসভা আছে কিন্তু মুসলিম জন বেশি। হুম, সেই সময়টা ২০১৯ এর পরে সিএএ ঘোষণা হলো। হুম, তো মুসলিম সম্প্রদায় একটু ক্ষিপ্ত। হুম, তো সেই জায়গায় হয়তো রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু মুসলিম জন থেকে সরে গেলে রেজাল্টটা আরো বেটার হবে। হুম, কিন্তু আমরা দেখতে, দেখতে দেখলাম ৭৭ এ ঠেকে গেল। তখন মনটা খারাপ হয়েছিল। কিন্তু হুম, নির্বাচনে যখন আমরা লড়তে যাচ্ছি বা লড়বো, হুম, হুম, তখন মনের মধ্যে বিশাল আনন্দ ছিল। কারণ ১৯ এ যে আমরা ১৮ টা সিট পেয়েছি লোকসভায়, তাতেই পশ্চিমবাংলার আপামর জনগণ থেকে আমরা সবাই ভেবেছিলাম যে এবার ২১ এ একটা বিজেপি আসছে। হুম, কিন্তু সেটা হলো না। হলো না। খুব তো মনটা খারাপ সেই হয়েছিল। সময় জয়লাভ করার পরও আপনি ঘাটালের জন্য কিছু করে উঠতে পারেননি। কেন করতে দেয়া আপনাকে হয়নি আমরা যতদূর শুনেছি। আপনাকে কোনো কিছুতে ডাকা হতো না, আপনাকে নিয়ে বসা হতো না। তো এখন তো সেই প্রতিবন্ধকতা নেই। তো এই নতুন সময়ে, নতুন ফেজে আপনি ঘাটালের জন্য কি, কি ভাবছেন? ঘাটালের আশু কি প্রয়োজন? দেখুন, ইচ্ছা আমাদের অনেক কিছু ছিল। আমরা আমাদের নিজস্ব ফান্ড সেভাবে খরচা করতে পারিনি, দেয়া হয়নি। বাকি সরকারের যে আলাদা করে উন্নয়নের যে ফান্ড, সে তো সুযোগ পাইনি। হুম, সরকারি মিটিংয়েও ডাক পাইনি। হুম, আপনারা সব কম বেশি সবই জানেন। হুম, ২০২৬ এর নির্বাচনকে সামনে রেখে আমরা বেশ কয়েকটা বিষয় সামনে রেখেছিলাম। যেমন ঘাটাল রেলপথ, হুম, ঘাটাল মাস্টার প্ল্যান। হুম। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা অলরেডি সিএম বরাদ্দ করে দিয়েছে আচ্ছা। ১ম ফেজেই। এই সময়টা বন্যার মৌসুম, যার জন্য কাজটা আমরা শুরু করতে পারিনি। আশা করছি নভেম্বর-ডিসেম্বরের পর নতুন ডিপিআর তৈরি করে কাজটা শুরু হবে। আচ্ছা। রেলপথটা নিয়ে আমরা বলছিলাম, টাকা যেহেতু বরাদ্দ হয়েছে, ২ টো পার্টে রেলপথ হবে। টোটাল পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রায় অ্যা উম আমাদেরকে যেটা বলল যে, এই মুহূর্তে রেলপথ আর স্যাংশন হয়েছে ৬১ টা। হুম, তার মধ্যে ২০ টা কাজ শুরু হয়ে যাবে এখনই। এরপরে 2nd ফেজ যখন দেবে, তখন ঘাটাল রেলপথেরও কাজ হবে। অর্থাৎ এখনো ২ আচ্ছা। বছর সময় লাগবে। ২ বছর মিনিমাম সময় ২-৩ লাগবে। বছর। এই দুটো ছাড়াও আমরা ঘাটালের জন্য যেটা বারে, বারে দাবি রেখেছি, সিএম সাহেবকেও বলেছি কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে, হুম, যে ঘাটালের মাটি পবিত্র মাটি, যেখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। হুম, বিগত বছর মানে বিগত কয়েক বছর আগে আমি বিধানসভা বলেছিলাম, মা বিদ্যাসাগর মহাশয়ের মায়ের নামে একটা মহিলা কলেজ, এছাড়াও মেডিকেল কলেজ। হুম, হুম, তো মেডিকেল কলেজটা নিয়ে এবারেও আমরা বলেছি সিএম সাহেবকে। আচ্ছা। এছাড়া ঘাটাল যেহেতু ফ্লাড এরিয়া, একটা সুইমিং পুল হোক, হুম, এরকম কিছু, কিছু স্কিম আমরা বেছে নিয়েছি। হুম, আরো নতুন, নতুন করে কয়েকটা জায়গায় পার্ক করার ইচ্ছা আছে। আচ্ছা। ঘাটাল আমরা চাই যে বীরসিংটাকে সুন্দর করে সাজিয়ে দিতে। তো সব রকমভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। হুম। এবার আস্তে, আস্তে আশা করছি আরো একটা বছর যাওয়ার পর আমরা অনেকটা কাজ যে মানে অনেকটা কাজ করতে পারবো। মানে যে প্রোগ্রামগুলো নিচ্ছেন সেটা মানুষের কাছে অনেকটা করতে প্রকাশিত পারবো। হবে তখন আরকি। মানুষের মনে এটা পরিষ্কার হয়ে যাবে যে সত্যিই যেটা বলেছিল সেটা তাহলে হচ্ছে একটু, একটু করে। তো ঠিক। এই মুহূর্তে আমরা বলছি, এখনো করে উঠতে পারিনি। হুম, হুম, একটা বছর গেলে কিছুটা হয়তো আমরা কাজ আগাতে পারবো। ঠিক। তখন মানুষের সামনে আরো তুলে ধরতে পারবো। এরকম একাধিক বিষয় ভাবনা চিন্তা রয়েছে। হুম, হুম, আর আমরাও জনতার দরবার করছি প্রতি শনিবার। একটা জিপি ওয়াইজ বা পৌরসভা ওয়াইজ বেছে নিয়ে মানুষের যে চিন্তাভাবনা, হুম, হুম, মানুষের যে যন্ত্রণা, মানুষের যে ইচ্ছা, আবেগ, সব যাতে খোলামেলা বলতে পারে। হুম, হুম। এই মুহূর্তে ঘাটালবাসী কি চাইছে আমরাও সেটা চাই। এইটা জনতার কি দলের এই মাধ্যমে যে হোক। জনতার দরবার এটা কি আপনিই করছেন না সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত বিধায়ক আছেন তারা না, করছেন? অনেক বিধায়ক করছে। এখনো অনেকেই করেনি, হয়তো পরে করবে। পরে করবেন। আমরা আপনি চাই এতে কি ধরনের পাচ্ছেন? মানুষের কথাবার্তা না, বা মানুষ প্রশ্ন যে বা আমরা জানা? 1:1 কথা বলছি, হুম, মানুষের যন্ত্রণার কথা খোলামেলা বলতে পারছে। হুম, যেটা কুইক অ্যাকশন নিলে আমরা করতে পারবো, করছি। আচ্ছা। যেগুলো মনে হচ্ছে একটু সময় লাগবে, সেগুলো একটু সময় নিয়ে আমরা প্রতিটা আ উম জনতার দরবার করার পর একটা টিম তৈরি করছি ৫ জন ৭ জনের। হুম, তারা সেই আ যে রিপোর্টগুলো আমাদের জমা পড়ছে, সেগুলো কতটা সত্য, কতটা মিথ্যা, কোনটা এমার্জেন্সি করার দরকার আছে, সেই টিম সার্ভে করে লিস্ট বানাচ্ছে। আমরা সেই মতো করে কাজ করছি। এটা কি কোনো নির্দিষ্ট একটা জায়গাতেই করছেন না ঘুরে না, ফিরে বিভিন্ন নির্দিষ্ট জায়গায় অঞ্চলে? আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই যে প্রতিটা অঞ্চলে একটা, একটা শনিবার করি।
আচ্ছা, তাহলে সব এলাকার মানুষ একসঙ্গে না জুটতে পারলেও আমি তাদের কাছে পর্যন্ত পৌঁছে যেতে পারবো। একদম। হুম, এখন সরকার আমাদের, মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে। হুম, তো সেই সরকারের অনেক কাজ আছে, প্রশাসনিক বৈঠক আছে। আমরা বেশিরভাগ সময় মানুষের জন্য দিতে পারবো কিনা সেটা একটা দেখার আছে। সেই জন্যই জনতার দরবারের মাধ্যমে সমস্ত মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। তো সেই জন্য ঠিক, ঠিক। জিপিওআরএস যাচ্ছি আমরা। হুম, হুম, এরপরে আমরা বিধায়ক সেবা কেন্দ্র খুলব, যেখানে নির্দিষ্ট একটা কার্যালয় থাকবে। সেখানেই একটা বক্স থাকবে, চাবি হুম, দেওয়া বক্স। আচ্ছা, কোনো ব্যক্তি যদি মনে করে তার অভিযোগ আছে, সেই বক্সে লিখে খামবন্দি করে দিতে পারে, আচ্ছা, যেখানে কেউ জানতে পারবে না যে কে কমপ্লেন করেছে, কার নামে কমপ্লেন করেছে, বা কি তার কমপ্লেনটা আছে। সেটা আমি নিজে দেখে ওইটাকে যাতে সেই মানুষের কাছ পর্যন্ত পৌঁছে তার সমস্যাটা দূর করতে পারি, সেটা আমরা দেখব। বাহ! এমনকি আমাদেরও কর্মীরা হয়তো অজান্তে বা জেনেও যদি কিছু ভুল কাজ করে, হুম, সাধারণ মানুষ যদি আমাদের সেটা ধরিয়ে দেয়, সেটাকে আমরা সংশোধন করার জন্য সম্পর্ক হওয়ার চেষ্টা করব। হুম, আমরা সাংবাদিক মাধ্যমে মানুষের কাছ পর্যন্ত পৌঁছাবো। সেই মতো করে জিপিওয়াইস একটা করে বিধায়ক সেবা কেন্দ্র খুলব। আচ্ছা। আ আপনাকে পরের প্রশ্ন আমার যে ঘাটাল তো মোটামুটি আমরা সবাই জানি বন্যা কবলিত এলাকা। তার জন্য মাস্টার প্ল্যানের পরিকল্পনা চলছে দীর্ঘদিন থেকে। আপনাদের হাত দিয়ে তার রূপ পাবে এই প্রত্যাশা আমাদের অঞ্চলের মানুষের আছে। কিন্তু তার পাশাপাশি আ ঘাটালের নদীর যে পূর্ব পাড়, এই ৫ টা ওয়ার্ডের এই এলাকার সেগুলো এমনিতেই তো বৃষ্টির জলেই তাদের জলযন্ত্রণা। ঠিক। যেমন ধরুন একটু বৃষ্টি হলেই আমাদের বিদ্যাসাগর স্কুল মাঠ একটা উম দিঘি হয়ে যায়। সেই নিয়ে কোনো কিছু কি আপনাদের পরিকল্পনা নেয়া হয়েছে? আমরা একটা এই মুহূর্তে বেশ কিছু এলাকা বেছে নিয়েছি, যেখানে যেটাকে আমরা বলছি বন্যার সময় ডেঞ্জার এরিয়া, হুম, যেখানে অল্প বন্যা আসে, বন্যায় বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা, হুম, যেখানে অল্প বৃষ্টিতেই বন্যা দ্বারা প্লাবিত দেখায়। হুম, তো সেই সব এলাকাগুলো বেছে নিয়ে যেখানে মনে হয় মোটর লাগিয়ে জল বের করা দরকার, এমার্জেন্সি করা করতে হবে, সেটা করার ব্যবস্থা হচ্ছে। আবার যেখানে মনে হচ্ছে যে এখানে যদি আমরা জল পাস করা একটা জায়গা করি, হুম, জল নিকাশির ব্যবস্থা, তাহলে কিন্তু এই বৃষ্টির জল বলেই বন্যার জলের অতটা সমস্যা হবে না। বিশেষ করে বৃষ্টির কথা বলছি। বৃষ্টির জলে বন্যা মানে এটা আমাদের লজ্জার বিষয়। হুম, হুম, তো একদম। সেই এলাকা কিছু কিছু আমরা বেছে নিয়েছি। আসলে এইগুলো হওয়ার কারণ এটা দায়ী আপনারা না, আমরা প্রতিটি মানুষই মানে যথেচ্ছভাবে বেনিয়মিতভাবে পুকুর, খালা-খন্দ ভর্তি করে বুজিয়ে দিয়ে বাড়ি হচ্ছে, মাঠ হচ্ছে। বা ধরুন ক্যানেলগুলো যেগুলো সবথেকে দুঃখের সরকারি জল নিকাশি ব্যবস্থা যেটা, সেইগুলোকে অধিকার করে যাতে দোকান হয়ে যাচ্ছে, বাড়ি হয়ে যাচ্ছে। না, এটা সেইগুলোকে এ ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা কি আছে এটা আপনাদের? আমাদের সবার উচিত যে সোজা কথা, সত্য কথা সোজাভাবে বলার দরকার আছে। হুম, দেখুন, আমরা সবসময় যখন নির্বাচন আসে মানুষের কাছে যাই, হুম, মানুষের কথা বলি, আশ্বাস দিই এই করব সেই করব। কিন্তু নির্বাচনে জিতে যাবার পর মানুষের কথা ভুলে যাই। যার জন্য এইটা হচ্ছে। হুম, আর আমরা যদি মানুষের কথা ভেবেই ৫ টা বছর মানুষের জন্য কাজ করি, তাহলে কিন্তু এই সমস্যাটা আসবে না। এবার এটা ঠিক যে আমরা ১০০টাই কাজে সঠিক করতে পারবো এরকম নয়। আমরা যদি ৭০% কি ৮০% ও কাজ করতে পারি, তো মানুষ আশা থাকবে, বিশ্বাস রাখবে হুম, যে না, হুম, কাজটা করছে। তো আমরাও সেই মতো করেই এগোবার চেষ্টা করছি। আমাদের তো সিএম স্পষ্ট বার্তা দিচ্ছে, রাজ্য সভাপতি স্পষ্ট বার্তা দিচ্ছে। হুম। যেমন এলাকার শান্তি রাখার কথা বলছে, তেমনই বলছে কোনো অঞ্চল বলি, পৌরসভা বলি, জবরদস্তি দখল করা যাবে না। তো এরকম বিভিন্ন রকম না সে তো এখন দিচ্ছে। করা যাবে না। কিন্তু যেগুলো জবরদখল হয়ে আছে, সেইগুলো থেকে কি করে উচ্ছেদ হবে সেগুলো? এই ব্যাপারে কোনো না, এবার পরিকল্পনা হচ্ছে আছে? ধরুন আমরা যদি উম ঘাটালের কথা বলি, হুম, পিডব্লিউর জায়গায় অনেক দোকানদার বসেছিল। সেটা কোর্টের নির্দেশে সেটাকে খালি করা হলো। এখন অনেক ব্যবসাদার ভাইয়েরা আসছে, বারবার বলছে, দাদারা বলছে হুম, যে আমাদেরকে বসার ব্যবস্থা করে দিন, আমাদের তো এইভাবেই জীবন চলে, হুম। সংসার চলে। তো আমরাও সেগুলোর ভাবছি যে রাস্তাটা পরিষ্কার রাখতে হবে। রাখার পরে যেটুকু জায়গা আছে যারা সত্যিকারের দিন আনে দিন খায় তাদের কথাও ভাবতে হবে। হুম। তো সেই জায়গাটা এইখানে ভাবা হচ্ছে। এইখানে আপনার কথার মাঝেই বলি যে, এ কোথাও কি একটু পরিকল্পনায় ভুল রয়ে গেল? যেমন ধরুন, যেটা আমাদের মনে হয় অনেকের যে, এ খুবই জরুরি উচ্ছেদ এইখানে রাস্তা ব্লক করা, ফুটপাত এরিয়ে ঘেরে নিয়ে ব্যবসা করা এগুলো উচিত না। নিশ্চয়ই এগুলো
তুলতে হবে। কিন্তু যাদের তুলে বা ধরুন বাজার মার্কেট ভেঙে নতুন করে আবার তাদেরকে বিতরণ হবে ওই এলাকাটা, তাহলে সাবস্টিটিউট কোনো একটা জায়গা খুঁজে সেখানে তাদেরকে তুলে নিয়ে গিয়ে বাজারটা শিফট করার পর যদি এইটার কাজ শুরু হতো তাহলে কি ভালো হতো? এই কথাটা আপনার কথায় আমিও একমত। কিন্তু এটা তো আমরা আমাদের মতো করে করছি না। এটা পিডব্লিউর জায়গা, ওনাদের কেস ছিল কোর্টে, কোর্ট নির্দেশ দিয়েছে। তারপরেও যাতে এই সমস্যাটা না আসে, হুম, আমি নিজেও এসডিও সাহেবকে সঙ্গে নিয়ে এই জায়গাটা পরিদর্শন করি যে প্রকৃত যে ব্যবসাদার, কাঁচা আনাজ বলি আর যাই বলি হুম, কেন, হুম। তারা তো এইভাবেই তাদের জীবনটা চলছে, জীবনের সংসার থেকে বড় চলছে। কথা ঘাটালের এই যে ৫ টা ওয়ার্ড বা এই অঞ্চলের মানুষের এই মার্কেটটা সেই দরকার। হ্যাঁ, সেই জন্যই আমরা পাঁশকুড়া বাস স্ট্যান্ডে যে বিদ্যাসাগর স্কুল মাঠটা রয়েছে, ওর ওনার হচ্ছে পশ্চিম দিকে, হুম, পশ্চিম দিকে একটা জায়গা খালি রয়েছে, সেই জায়গাটা পরিষ্কারও হয়েছে। আর স্কুলের একটা বিল্ডিংও রয়েছে। ওই বিল্ডিংটার জন্য স্কুলের হেডমাস্টার সঙ্গে কথা হয়েছে যে ওই স্কুলের মধ্যে কাঁচা আনাজটা বসবে। আর স্কুল ওইখানেতেই হ্যাঁ, মাঠেই। আর স্কুলের সাইডে যে বাগানটা ছিল পরিষ্কার করা হয়েছে, হুম, ওটা একটা টেম্পোরারি সেট বানিয়ে দেওয়া হবে। আচ্ছা। দিলে মাছ মাংস বসবে। ২ বছরের জন্য আমরা চেয়েছি। ২ বছরের মধ্যে প্রগতি বাজারে আমরা একটা কমপ্লিট মার্কেট তৈরি করব। হুম। যাতে এইরকম আর দৃশ্য না দেখতে হয়। তো সেটা আমরা উদ্যোগ নিয়েছি। তাহলে যারা উচ্ছেদ হলেন সেরকম কি তাদের কোনো আ তালিকা তৈরি হয়েছে? নাহলে যখন ধরুন নতুন করে না, মার্কেট এটা তৈরি তো হবে এটা তখন তো হয়তো নতুন লোক পিডব্লিউর, এসে ওখানে ভিড় জমাবে। হ্যাঁ, পিডব্লিউর কাছে যে নোটিশ পাঠিয়েছিল তাদের কাছে আছে। কারণ সেই এইটা খুব মতোই, জরুরি। না অবশ্যই। 100% ওটা আরেকটা দরকার। কথা বলি, মাঠ কিন্তু মাঠের মতোই থাকতে দেওয়া উচিত। কারণ আমাদের আগের অভিজ্ঞতা বলে ঘাটাল বিদ্যাসাগর মাঠ একসময় গ্যারেজ হয়ে গেছিল। না, গাড়ি আমি ধোয়া হতো, আপনাকে গাড়ি রাখা হতো। আমি আ আপনাদের চ্যানেল মারফত সমস্ত মানুষকে এইটুকু আশ্বস্ত করছি, হুম, মাঠের বিন্দুমাত্র ক্ষতি হবে না। কারণ আমরা সেইভাবে পরিকল্পনা করেছি। দরকার পড়লে ব্যারিকেড করা হবে। হুম, সেই ব্যারিকেডের ভিতর দিয়েই যারা জিনিসপত্র কেনাকাটি করবে তারা ভিতর দিয়ে যাবে। মাঠে না ব্যক্তি নামবে, হুম, মানে ওই যারা কেনাকাটা করতে যাবে, না তাদের গাড়ি নামবে। এটা আমাদের মাথায় আছে। আপনার কথা মতোই বলছি যে মাঠে কোনো রকম ভাবেই এই ধরনের ব্যবহার করতে দেয়া যাবে না। হুম, কারণ এই মাঠটা এমন একটা জায়গায় রয়েছে যেখানে সব রকম কাজ আমরা করতে পারি। ঠিক। একদম ফ্রন্ট মোড়ে রয়েছে। সে রাজনৈতিক প্রোগ্রামই বলি, আর প্রশাসনিক প্রোগ্রামই বলি, আর কোনো মেলা প্রাঙ্গণই বলি, যাই বলি না কেন। হুম, হুম, তো এটা আমাদের কাছে একটা গর্ব ঠিক। যে এরকম একটা জায়গা রয়েছে যার জন্য আমরা সহজেই ঘাটাল সহজে ব্যবহার করতে পারি। এই কিন্তু যে জায়গা কথা নষ্ট হোক এটা চাই না হ্যাঁ, আমরা। কিন্তু যে কথা বলছিলাম আপনার ওই একটু বৃষ্টি হলেই জল জমে যায়। গর্ত এই মাঠটাকে উঁচু করার এটা কোনো আমরা পরিকল্পনা, সংস্কার সেদিন করা? শিক্ষক মহাশয়ের সঙ্গে, হেডমাস্টার মহাশয়ের সঙ্গে কথা বলছিলাম। এসডিও সাহেবও বলছিল যে মাটিটা দলদলা, পা দিলে গাড়া হয়ে যাচ্ছে। হুম। এটা একটু দেখার দরকার আছে। তো আমাদেরও চিন্তাভাবনা আছে মাস্টার প্ল্যানের কাজটা শুরু হোক। বা জল নিকাশি যে জলটা যাতে না মাঠে স্টোর হয়ে যায় সেই জন্য আমরা জলটা বেরিয়ে যাওয়ার পথ। ওইটাই বলছি যে মাস্টার প্ল্যানের কাজটা শুরু হোক। বালি মাটির সঙ্গে মিক্স করে হুম, একটা ঢালু টাইপের করে দেওয়া হবে। বৃষ্টি হলে একটা ধারে নেমে যায়। দিয়ে সেখানে ড্রেন দিয়ে দেওয়া হবে। ড্রেন জলটা করে দেওয়া ক্লিয়ার হবে, ড্রেন হয়ে দিয়ে যাবে। চলে যাবে। ঠিক। এটা পরিকল্পনা আছে। এবার দেখা যাক কতটা কি করা যায়। এছাড়াও তো ঘাটালে আরো মানে এত মানুষ আম খেলাধুলোর প্রসারের জন্য আরো তো মাঠের না, প্রয়োজন। আমাদের সরকার প্রতিটা বিধানসভায় স্টেডিয়াম করার জন্য অনুমোদন দিয়েছে। আচ্ছা। আমাদেরও জেলা থেকে মোটামুটি পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। তো ১৩ নম্বরের ওইদিকে একটা মাঠ রয়েছে, সেটাও বিএলও সাহেব দেখে গেছে। আচ্ছা। আশা করছি আমরা ঘাটাল বিধানসভায় একটা ভালো স্টেডিয়াম দেব। হুম, হুম, হুম। যাতে খেলাধুলা আমরা সবাই করতে পারি অনেক, অনেক ধন্যবাদ সরকারিভাবে। আপনাদের। আরেকটা বলি এবার মানে যারা সংস্কৃতি জগতের লোক, সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন, তারা একটা অডিটোরিয়াম চায়। ঘাটালে যেটা আছে ওটা মিটিং হল। হ্যাঁ, আমরা অডিটোরিয়াম নিয়ে ভাবছি। আমরা খুব সম্ভবত ১২ নম্বর যে অঞ্চল আছে, মানে ওই পার্ক, হুম, ওই লাইনটা করার জন্য আমরা অলরেডি বিডিও সাহেবকেও নিয়ে গেছিলাম। আচ্ছা। তবে এখনো এরকম আমি বলতে পারবো না যে হচ্ছে বা হয়ে যাবে। তবে প্রসেস আছে। ভাবনা এটা চিন্তা হ্যাঁ, প্রসেসিং জায়গাটা চলছে। পেয়ে গেলে এটা আমরা 100% করব। আমরা ঠিক, দুবার ঠিক। ২বার খুঁজে দিয়েছিলাম। আমি ছিলাম, সঙ্গে বিডিও সাহেবও ছিল। হুম, এই চিন্তাটা রয়েছে। আর আপনাদেরকে আমার ব্যক্তিগতভাবে বলা যে ঘাটাল উন্নয়নে সাজাতে গেলে যদি আপনি কেন, আপনাদের মতো যারা রয়েছে, যেকোনো মানুষ হ্যাঁ, আরকি। সে হুম, সাহিত্যিক হোক বা সাংবাদিক হোক, হুম, বিশিষ্ট চিকিৎসক হোক, মাস্টারমশাই হোক, যেকোনো মানুষ পরামর্শ দেন। হুম। আমরা চাইবো সে কাজটা মানুষের জন্য, কাজটা করে মানুষের কাছে তুলে ধরতে। ঠিক। এটুকু আমি ব্যক্তিগতভাবে অনুরোধ রইল। কারণ আমি
একাই সব করে ফেলবো, আমরা একাই সব করে ফেলবো এরকম না। কারণ আমরা জনপ্রতিনিধি মানে কি? মানুষের মতামত, মানুষের চিন্তাভাবনা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কারণ মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে। তার মানে তাদের বিপদ-আপদ যেমন আমরা মানে বিপদ-আপদে পাশে থাকবো, হুম। তাদের কথা ভেবে উন্নয়নটা করবো। তো সেটা হওয়ার দরকার। সেজন্য আমি দুটো কাজ বেছে নিয়েছি, যেমন আমাদের সিএম জনতার দরবার করছিল, আমিও ঠিক সেম বেছে নিয়েছি। আর তার সাথে, সাথে সমস্ত খবর যাতে আমি পেতে পারি সেইজন্য আমরা প্রতিটা অঞ্চলে, অঞ্চলে অ্যা মানে বিধায়ক আপনার সেবা কেন্দ্র খুলব। বাহ! এইটার পরে আরেকটা এইটাকে নিয়েই লিঙ্ক করে আরেকটা প্রশ্ন করতে চাই যে, যেমন আমাদের আজকে স্টুডিওতে এসে আপনি বলছেন, ঠিক তেমনি বিধানসভাতে আপনি কথা বলুন, এটাও মানুষ চায়। তো অনেকগুলো ডেট হয়ে গেল আপনাকে মানুষ দেখতে পাচ্ছে না। কবে দেখবো আমাদের আমরা? এই ২৬-এর নির্বাচনের পর ১ম বিধানসভা হয়েছে। আমরা সেভাবে সুযোগ পাইনি। তো আমিও কতগুলো জিনিস পরিকল্পনা করছি। তো সেগুলো আমরা বিধানসভায় তুলে ধরবো, বা আপনাদেরও যদি কোনো মতামত থাকে বলবেন, সেগুলো বিধানসভায় তুলে ধরবো। ঘাটালের উম আপনার রাস্তা সম্প্রসারণ হওয়ার পরে যেটা খুব জরুরি, আ আপনার এই যে দুর্ঘটনা ঘটে, ট্রাফিক সিগন্যাল। আমরা কিছুদিন আগে দাবি রেখেছিলাম যে কয়েকটা জায়গায় স্পিড মিটার বসাতে হবে। হুম, যেমন ধরুন, আমাদের এসডিও অফিসের মুখ থেকে, মানে ওই পোলের কাছ থেকে হুম, একবারে কলেজ মোড় পর্যন্ত, কিংবা আ পেট্রোল পাম্প পর্যন্ত। এই কারণেই এই এলাকাটায় লোকালিটি বেশি। তাহলে গাড়ি ঘোড়া যখন যাবে, ধীরে সুস্থে যাবে, একটা মিটার থাকবে। হুম, কিলোমিটার, যে এত কিলোমিটার স্পিডে যাওয়া যাবে না। ঠিক। তাহলে যেটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটার এটা কমবে। তো এরকম একটা পরিস্থিতি নেওয়া হয়েছে। নতুবা যে সিভিক যেগুলো দেওয়া হয়েছে ততটা কন্ট্রোল করতে পারছে না। যেমন হাই রোডে যেরকম সিগন্যাল আছে, হুম, একদম একই রকম সিগন্যাল করা হোক। ঠিক। যাতে মানুষকে আমরা পরিষেবা দিতে পারি, দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারি। হুম। তো এরকম একটা প্রস্তাব আমরা রেখেছি। আশা করছি স্পিড মিটারটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই ফুটপাথগুলো যে আপনারা পরিষ্কার করলেন, মানে পিডব্লিউডি করলেন, কিন্তু সেগুলো তো আবার একোয়ার হয়ে যাচ্ছে। না, হ্যাঁ, এটা ঠিক। এবার আমরা এটা আলোচনা করেছি। এবার বিষয়টা হচ্ছে, এসডিও সাহেব বা পিডব্লিউ অফিসাররা বলতে চাচ্ছে আগে টেম্পোরারি যেটা আমরা বাজার করতে চাইছি ওটা করে দিক। হুম, করে দেওয়ার পরে এনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা ওই জায়গায় বসুন। আর ওনাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা কথাও বলেছি, ওনারা হুম, রাজি আছে। তো ওই জায়গাটা চলে গেলে তাহলে আর বলতে পারবেন না যে আমরা খাবো কি, ব্যবসা করবো কোথায়, বসবো কোথায়। তো হুম, সেই জায়গাটা করে দেওয়ার পরেই ওনারা এখন যে সাইড করার পর আমরা পুরোটা, মানে পিডব্লিউ যেটা বলছে যে পুরোটা আমরা কাঁটাতার দিয়ে ঘিরে দেবো। আচ্ছা। যাতে ওই জায়গাটা আর কেউ যাওয়ার চেষ্টা না করে। হুম, এবার আমাদের যেটা প্রসেস আমরা করছি, যে ২ বছরের মধ্যে কমপ্লিট একটা মার্কেট করার জন্য, সেই কাজে আমরাও ঝাঁপিয়ে পড়বো। অলরেডি আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আমরা মার্কেটের জন্য প্রস্তাব রেখেছি। তার সব রকম প্রস্তুতি নিয়েছে। এসডিও সাহেব তার মতো করে করছে। আমরা জেলাকে দিয়ে একটা প্রসেস বানিয়েছি। একটা আলাদা করে সিএমকে দিয়ে প্রসেস বানাচ্ছি। তো যেখান থেকে আগে আসবে সেখান থেকেই শুরু করে দেওয়া হবে। আ এরপর আসবো আ কর্মসংস্থানের বিষয় নিয়ে। ঘাটাল মহকুমার প্রচুর মানুষজন ঘাটালের বাইরে গিয়ে চলে যান, জীবিকার জন্য যেতে হয়। তো ঘাটালে কি এইরকম কোনো পরিকল্পনা নেওয়া যেতে পারে শিল্প, যেখানে ঘাটালে মানুষকে খুব যেতে হবে না তাড়াতাড়ি এতটা বাইরে? ঘাটালে খুব তাড়াতাড়ি একটা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যেখানে গোল্ডেন হাব করবে। তো উনি ব্যক্তিগতভাবে জায়গাও ঘাটালে নিয়েছে। হুম, এবার জায়গাটা একটু সংশোধনের দরকার আছে। তো সেটা বিএলও সাহেবকে বলা হয়েছে। খুব তাড়াতাড়ি হয়তো জায়গাটা চিহ্নিত হয়ে যাবে। কাজটা দ্রুত হবে। এর আমরা বাইরে গোল্ডেন হাবের বাইরে অন্য কোনো শিল্পর কথা ভাবছেন? এখনো পর্যন্ত সেটা আ মানে আমাদের কাছে স্পষ্ট নয়। হুম, তবে পরিকল্পনাটা আছে। আমরা চিন্তার মধ্যে রয়েছি যে মানুষের হাতে যদি কাজ না থাকে, হুম, তাহলে কিন্তু একই রকম পরিস্থিতি একটা তৈরি হবে বিগত সরকারের আমলে যেরকম ছিল। ঠিক। তো সেটা নিয়ে চলছে। কতটা কি হয়? তবে এইটুকু আপনাকে বলতে পারি, এখনো কোনো ফাইনাল কিছু হয়নি। মানে আমরাও সেটা বুঝে উঠতে পারিনি। এবার সরকার যেভাবে কর্মসংস্থান ভাবছে সেটা সরকার তো ভাবছেই, আর হুম, সেটা হবেও। আপনি যেটা বললেন যে ঘাটাল মহকুমার জন্য আলাদা কিছু ভাবনা চিন্তা, সেটা আমরা এখনো করে উঠতে পারিনি। তবে যদি আপনাদের মাধ্যমে কোনো প্রস্তাব পাই, হুম। আপনারা বলতে পারেন, তাহলে আমরাও পরিকল্পনাটা সাজাবো। সত্যি এটা করা যায় কিনা? করলে কতটা বেটার হবে? হুম, ঘাটালের মানুষের কতটা কাজে লাগবে?
ঘাটাল মহকুমাতে বেশ কিছু ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান তো করাই যায়, মানে ক্ষুদ্র শিল্পের প্রসারে আপনাদের ভূমিকা কি হবে সেরকম কিছু কি পরিকল্পনা আছে? না, আমাদের কাছে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। তো আপনি বললেন, এগুলো আমরা নলেজে নিলাম। আমাদেরও যেখানে আলোচনা করার দরকার সেটা আলোচনা করব। মানুষের জন্যে যে কাজটা করলে ভালো হবে আমরা সেই দিকে এগোবো। আপনি একটু আগে বলছিলেন যে আমাদের বিদ্যাসাগর এই মহকুমারই মানুষ। বীরসিংহ গ্রামকে কেন্দ্র করে ঘাটাল মহকুমাব্যাপী যে আমাদের শুধু বিদ্যাসাগর না, বিদ্যাসাগর, প্রদ্যোৎ ভট্টাচার্য, আমাদের আরো যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী, যে ক্ষুদিরাম আড়গেছিয়ায় তার মামার বাড়ি, এই ধরনের যে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, তার পাশাপাশি যে মন্দির, টেরাকোটা, সেই নিয়ে কি একটা পর্যটন শিল্প ঘাটালকে কেন্দ্র করে বিদ্যাসাগর ভাবা যেতে পর্যটন পারে? কেন্দ্রের জন্যে দিল্লির কাছে এদিকে 2 বছর আবেদন করা হয়েছিল। আমাদের তখন রাজ্য সভাপতি ছিল সুকান্ত মজুমদার মহাশয়। উনি বিদ্যাসাগরের জন্মস্থান পরিদর্শন করতে আসছিলেন। আমরা একটা লিখিত দিয়েছিলাম যেখানে পর্যটন কেন্দ্র করা হোক। হুম। তো একটা সময় উনি বলেছিলেন যে সব কাজ এগোচ্ছে, হয়ে যাবে। এবার আমাদের ডবল ইঞ্জিনের সরকার, এটার উপর আমরা জোর দেবো যাতে একটা পর্যটন কেন্দ্র হয়। একদম, মানুষের প্রত্যাশা কিন্তু আপনাদের উপরে প্রচুর। আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে ঘিরে অনেক রকম চিন্তা ভাবনা আমাদের আছে। তো সেই জায়গায় এটা আমরা করব। আপনি বললেন বলে না, এটা আমাদের ইচ্ছা, পরিকল্পনাতেই আছে। পরিকল্পনা আছে। কারণ আমি প্রথম যখন বিধায়ক হয়েছিলাম, বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম যে ওনার মায়ের নামে একটা মহিলা কলেজ করা হোক। আজও হলো না। তো এরকম চিন্তা ভাবনা আছে। এই 5 বছরের মধ্যে ওনাকে নিয়ে যে আমরা ভাবনা চিন্তা, তার দুটো একটা হলো কাজ আমরা করবো, মানুষের কাছে তুলে ধরবো। পরবর্তীতে আবার সময় পেলে আবার করবো। তবে ঘাটাল ওনার নামটাকে সামনে রেখে আমরা এগোবো। যেমন আমরা রেলপথের দাবি করেছি, তার নাম দিয়েছি, রেলপথের নাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এই জন্যই। রেলপথের পাশাপাশি ঘাটাল মহকুমার যে আরো নানান সড়কগুলি আছে বা আরো নতুন হ্যাঁ, যোগাযোগ এখন এই ব্যবস্থা, মুহূর্তে খুব এমার্জেন্সি, যেমন ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ডের ঘড়ি মোড় থেকে রানীচক, রানীচক, এটা আমরা জোরালোভাবে দাবি করেছি। ওখানে এবারে কলোড়া থেকে আপনার মলিঘাটি হয়ে ওই যে রাস্তাটা, হুম, ওটারও খুব খারাপ হ্যাঁ, অবস্থা। তো 2-4টা এরকম রাস্তা আমরা খুব জোরালোভাবে দাবি রেখেছি। 2-3 বার বলেছি। তো এবারে আর জেলার সাধারণ আপনি যে সভায় গ্রামের এসেছে। ভূমিপত্য পান্না, বর্দার ওই সঙ্গে রাস্তাটাও পান্নার ওই ভেতর রাস্তাটাও দিয়ে ভাঙাদো হয়ে ঠিক। দাসপুর কানেক্ট, ওখানে একটা ব্রিজ হলে ভাঙাদোর কাছে, এগুলো কি একটা মাস্টার না, প্ল্যানের মধ্যেই সব দু- আছে? দুটো ব্রিজ লাগবে। একটা হচ্ছে ভাঙাদোল যাবার আগে যে হ্যাঁ, গড়খাই আছে, পান্নার মধ্যে হ্যাঁ যে ওইটা দুটো। একটা। ওইটা আমরা ওই লোহার ব্রিজের জন্য বলা হয়েছে, হুম। যেখানে ভারী গাড়িও যাবে 4 চাকা পর্যন্ত। বা সদরঘাটের ব্রিজটাকে কি একটু সম্প্রসারণ করা যায় ওটা না? একটু চওড়া করলে হয়। তো বা পাশ দিয়ে আর একটা করে দেওয়া? এই মুহূর্তে ওটাকে নিয়ে ভাবনা চিন্তা হয়নি। আর গড়খাইয়ের ব্রিজটা খুব এমার্জেন্সি। ওইটা হওয়ার পর আমাদের যে হুম। মাস্টার প্ল্যান আছে, ওতে ভাঙাদর নদী, যেটা শিলাই নদী, ওখানে ব্রিজ ব্রিজ করার পরিকল্পনা আছে। আচ্ছা, এটা হলে যোগাযোগ ব্যবস্থা অনেকটা একদম। ভালো হবে, আর বেটার। হুম, হুম। তো বিষয় হচ্ছে আমরা সব রকমভাবে বলছি। সিএম এটা বোঝাতে চাইছে যে 2 মাস তো আমরা সময় পেলাম, না, সে আরো তো 2 মাস, সময় 4 মাস, দিতেই 6 মাস হবে। কি 1 বছর মতো সময় দাও। ঠিক। আশা করছি ম্যাক্সিমাম কাজ আমরা করে দেবো। বাস্তব তাই। হুম। ঋণের বোঝাও রয়েছে। আর উনি যেভাবে উন্নয়নটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, খুবই আমাদের কাছে গর্বের বিষয়। যেভাবে মানুষের জন্য কাজ করছে। তো আশা করা যায় ওনার কথা কাজের মধ্যে যে স্পিড, সেই স্পিডেই কাজ এগোবে। আর 1 বছরের মধ্যে আমরা বেটার কিছু পাবো। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অনেকদিন আগে থেকে যেটা শুরু হয়েছে, এই যে আপনার অনুদান। অনুদান একটা সময় মানুষের প্রয়োজন হয়, যখন কোনো বিধ্বংসী বন্যা, কোনো ভূমিকম্প, কোনো বিপর্যয় ঘটে। কিন্তু এই অনুদান কি চিরকাল চালিয়ে যাওয়া যাওয়া উচিত সমস্ত জনের জন্য? দেখুন, পশ্চিমবাংলা মানুষ এখন চাওয়া পাওয়ায় অভ্যস্ত। এবার আমাদের সরকার কর্মসংস্থানের উপর বেশি বেশি জোর দিয়েছে। এর অনুদানে যেটুকু না দিলে নয়, সেটাকেও সামনে রেখেছে। তো কর্মসংস্থান খুবই প্রয়োজন, শিল্প, তো সেটার উপর জোর দিচ্ছে। তো আশা করছি আমাদের সিএম এর কথা অনুসার 1 বছর পর আপনারা বেটার কিছু দেখতে পাবেন। উনি নিজেও টাটার সঙ্গে কথা বলছেন, প্রধানমন্ত্রীকে দিয়েও টাটার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, যাতে টাটা আবার আসে।
পুনরায় শিল্প হয়। যেটি এখন সবথেকে খুবই বহুল প্রচারিত অন্নপূর্ণা, এই যে স্কিম, এ এই স্কিমে স্বচ্ছতা আনা কিভাবে সম্ভব আপনার মনে হয়? দেখুন, কাজই করলে একটু আধটু ভুলভাল হয়। তবে আমাদের সরকার স্বচ্ছতার উপর জোর দিয়েছে। দেখুন, সিএম কিন্তু বারবার বলছে যে, যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনা কোনো কারণে ফর্ম ফিল আপ করার পর পেল না, তারা পাবে। ৩০শে আগস্ট লাস্ট বলেছে। এবার এগুলো পাওয়ার পরেও যখন ইনকোয়ারি হবে যারা পাওয়ার যোগ্য নয়, সেগুলো কিন্তু কাটা পড়বে। তো সে জায়গায় স্বচ্ছতা আনার জন্য সব রকম চেষ্টা চলছে। আর আমাদের অন্নপূর্ণা যোজনা এরকম নেই যে ছেলের নামকে মেয়ের নাম করে ৩,০০০ টাকা মাসে মাসে নেবে। এরকম কোনো নেই। তো আমরাও চাই যারা প্রকৃত পাওয়ার যোগ্য সেই সমস্ত মায়েদের হাতেই অন্নপূর্ণা যোজনা যাক। নতুন মন্ত্রিসভা গঠনের আগে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম যে ঘাটাল মন্ত্রিত্ব পাচ্ছে। তো সেটা যখন হলো না, আপনি কি খুব হতাশ হয়েছিলেন? না, এটা বলি নাকি শোনো। আপনার স্বপ্নই ছিল যে আপনি পাচ্ছেন এরকম একটা বিষয়? বিষয় হচ্ছে ২০২১ যখন আমি প্রথম নির্বাচিত হই, আমার কাছে তৃণমূলের প্রচুর অফার ছিল। হুম, হুম। কিন্তু আমি যে পার্টিটার হাত ধরে যে পার্টিটাকে গ্রাউন্ড লেভেল থেকে সংগঠন করে উঠে এসেছি, সেই পার্টির প্রতি আমার ভালোবাসা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। আমাকে বড় পদ দেয়নি, আমাকে মন্ত্রী দিল না বলে আমি হতাশ হয়ে যাব, এই মানসিকতা নেই। হ্যাঁ, এবার মানুষ সবাই চাই যে আমি একটু ভালো জায়গায় যাই, ভালো হোক। কিন্তু আমি মনে করি পার্টি যখন দেখে যে দায়িত্বটা দেয়, সেই দায়িত্বটাই পালন করা উচিত। পার্টি মনে করে যে যোগ্য কাউকে দেখা দিয়েছে, কারণ পার্টিটাকে তো আগিয়ে নিয়ে যেতে হবে। ঘাটাল পার্টির থেকে কি যে কোনো কাজ সেটা মন্ত্রিত্ব করতে হবে। পাওয়া মানে পেলে ভালো হতো? চন্দ্রকোনা, দাসপুর, ঘাটালের মধ্যে? যেমন আমি এই বিষয়ে একটা কথাই বলবো, এই যে পার্টির সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। পার্টি যেটা না, সেটা মনে তো করেছে ঠিক করা আছে। উচিত সেটাই সে করবে, আমার সেটাই সাপোর্ট। পার্টি যদি মনে করে এটা করা উচিত নয়, এটাই আমার সাপোর্ট। না, আপনার কি মনে হয় মানে পেলে, কেউ একজন পেলে ৩ জনের মধ্যে আমাদের মহকুমার উন্নয়ন আরো ত্বরান্বিত হতো? না, সেটা তো আমরাও তো বলছি বারবার যে আমাদের ঘাটাল সাংগঠনিক জেলা, লোকসভা ভিত্তিক। এই জেলায় একটা মন্ত্রিত্ব দিয়ে ভালো হয়। তো পার্টি যাকে যোগ্য মনে করে দেবে, না, দিলে সেটা তো ভালো। শেষ কথা তো সেটাই। অবশ্যই। ঠিক। কারণ মেদিনীপুর লোকসভা পেয়েছে, ঘাটাল লোকসভা পায়নি। যেকোনো একজনকে দিয়ে মনে হয় দিলে ভালো, কাজটাও ভালো হবে। ঘাটাল কলেজ সহ বাংলার সমস্ত কলেজেই তো নির্বাচন দীর্ঘদিন বন্ধ। আপনি কি চান যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই কলেজগুলিতে নির্বাচন হোক? আমাদের দল, আমাদের সরকার চাই, অতএব একটু হয়তো দেরি হচ্ছে, হবে। আমরা গণতন্ত্রের প্রতি বিশ্বাস রাখি, গণতন্ত্রের মাধ্যমেই আমরা আগে যেতে চাই। আমাদের দল সেদিকে এগোচ্ছে। আপনি যখন বিরোধী পক্ষের বিধায়ক ছিলেন মানে আগের ফেজে, তখন আপনাকে লক্ষ্য করে বোমও ছোড়া হয়েছে। কিন্তু এখন আপনাদের সরকার গঠন হওয়ার পর সব জায়গায় ডিম থেরাপি চলছে। ঘাটালে হলো না কেন? তার মানে কি ঘাটালের তৃণমূলরা খুব ভালো মানুষ ছিলেন? আমাদের বক্তব্য বলেছি যে তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল। হুম, কিন্তু আমাদের পার্টির শীর্ষ নেতা, আমাদের রাজ্য সভাপতি, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তারা বারে বারে বলছে হুম। যে এলাকায় শান্তি রাখতে হবে। আমরা তৃণমূলের মতো অন্যায় অত্যাচার করব না। মানুষ কিন্তু আমাদেরকে ২-১ জন ভালোবাসা তো দেবে। অ্যারেস্টও হলো না। বারে বারে কমপ্লেন করার জন্য বলছি, কেউ কমপ্লেন সেভাবে করছে না। আর আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি সেই জায়গাগুলো খুঁজে পাচ্ছি না। আমি আচ্ছা। অনেক জায়গায় আমাদের পুরো স্তরে মিটিং করে বলেছি যে যদি আপনাদের হাতে সেরকম কোনো ইয়ে থাকে, ইস্যু থাকে, কমপ্লেন করুন আর আমাদেরকে দেন। কিন্তু আমরা কোনো জায়গাও পাচ্ছি না, যেটা আমাদের ব্যর্থতায় বলি আর যাই বলি না কেন। যদি আপনাদের হাতে কোনো থাকে দেন, আমরা বলছি করাবো নিশ্চিত। অন্যায়ের যারা অন্যায় করেছে তাদেরকে আইন শাস্তি দিক, এটা আমরা চাই। কিন্তু আমরা অযথা কারোর নামে তো আর করতে পারি না। তো সেই জায়গায় অনেকগুলো বিষয় থেকেই যায়। ঘাটালের সবথেকে বড় সমস্যা কি আপনার দৃষ্টিতে? কারণ সব থেকে বড় সমস্যা হচ্ছে বন্যা। আপনার নিজের এমন কোনো একটা ভুল বা সীমাবদ্ধতার কথা বলুন যেটা আপনি পরে শুধরে নিয়ে কাজ করতে চান। এরকম কিছু আমার মনে নেই, যদি আপনাদের থাকে বলুন, তাহলে অবশ্যই শুধরে কাজ করবো। আমরা তো মানুষের জন্য কাজ করতে চাই। হ্যাঁ, চলার পথে ভুল হতে পারে, হয়েছে,
যেটা আমার মানে নিজের চোখে সেই ধরতে ভুলটা পারিনি। যদি কোনো জনগণ আপনাকে ধরিয়ে দেন, না, আমি আপনি নিশ্চয়ই রেকটিফাই আমার করে নেবেন। রাজনীতির জীবনে আমি এইটাই দেখি, লক্ষ্য করি হুম, যে মানুষ আমাকে বলছে কেন বলল? মানুষ আমাকে গালাগাল দিল কেন দিল? মানুষ আমার নিয়ে ষড়যন্ত্র কেন করছে? হুম। সেটা আমি বিশ্লেষণ করি। যদি সত্যিই আমি বুঝতে পারলাম, বুঝতে পারি যে এটা আমার ভুল হয়েছে, আমি সেটা সংশোধন করার চেষ্টা করি। কারণ আমাদের দল, আমাদের সরকার তো এটাই চায় যে বিরোধী দল শক্তিশালী হোক। অন্যায়ের বিরুদ্ধে বা অন্যায় কিছু করলে আঙুল তুলে দেখিয়ে দিবে। তবেই তো শাসক দল সরকার এগিয়ে যাবে সেটা সংশোধন করে। সেই নীতিটাকে আমি ফলো করি। ঘাটাল মহকুমার মানুষ তথা বাংলার মানুষ এবং আমাদের এই অডিয়ন আলাপনের মাধ্যমে যে সমস্ত প্রিয় দর্শক শ্রোতারা আপনাকে শুনছেন, দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? ওনাদের উদ্দেশ্যে এটাই বলব যে আপনাদের দ্বারাই আমি ২য় বার নির্বাচিত হয়েছি। আপনাদের জন্য কাজ করব এটা 100%। কাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলে আপনারা তুলে ধরবেন, বলবেন। সেগুলো সংশোধন করে যাতে আমরা আগে যেতে পারি। আমার বিশ্বাস আমি এমন কোনো কাজ করব না যেখানে আপনাদের মাথা নিচু হবে বা আপনারা অসহায় বোধ করবেন। তারপরেও যদি কাজের মাধ্যমে আমার ত্রুটি হয়, আপনারা বলবেন, সেটাকে আমি সংশোধন করে এগিয়ে যাবার চেষ্টা। সমালোচনা হোক, কাজ হ্যাঁ, করতে অবশ্যই, গেলে ভুল হতেই পারে। অবশ্যই। কিন্তু সেটা ধরিয়ে দিলে আপনারা নিশ্চয়ই সেটা সংশোধন আমি করে নেবেন। 100%, আমি তো ওই থিওরিতে এগিয়ে যাই। ধরুন আপনি রাজনীতি থেকে চলে গেলেন বা আপনি হেরে গেলেন, পরাজিত হলেন কোনো এক সময়। তখন মানুষ আপনাকে মনে রাখবে কি হিসেবে? আপনি সেইটা কি আমি হিসেবে আমি চান? সেটাই বলছি আচ্ছা হ্যাঁ, যে বলুন। আমি রাজনীতি করতে এসেছি মানে কোটিপতি হতে আসিনি। মানুষের জন্য কাজ করতে এসেছি। আমরা এই যে এত বড় হয়েছি, আমাদের এর পিছনে এমন একটা ইতিহাস আছে যেটা আমাদের আজও মনে পড়লে চোখ দিয়ে জল আসে। তো সেরকমই সেই দৃশ্যটা আমাদের সারাজীবন মনে থাকবে। একটা সময় আমার বাবা অন্যের বাড়িতে কাজ করত। সকালে বাবার সাথে খেয়ে-দেয়ে পড়াশোনা কখনো স্কুলে যেতাম, কখনো খেলাধুলা করতাম। কিন্তু রাত্রে আমরা তাকিয়ে থাকতাম বাবা কখন আসবে। হুম, বাবা যখন রাত্রি ৯টা বাজে ১০টা বাজে আসবে, তখনও হয়তো শুকনো মুড়ি, চাল ভাজা বা চুমা মুড়ি নিয়ে আসবে, সেটা খেয়ে ঘুমাবো। অর্থাৎ আমি বলতে চাইছি আমার বাবা একজন কৃষক। আপনি সেই যতদিন জায়গা থেকে উঠে এসেছেন। মানুষ চাইবে আমি মানুষের জন্য কাজ করব। আর মানুষ যখন না চাইবে, এটা রাজনীতির নিয়মই এরকম। একটা দল সরকারে থাকবে, একটা দল বিরোধী দল থাকবে। যিনি সরকারে ছিল তিনিও একসময় বিরোধী দলে যাবে। হুম। মানে তার আয়ু শেষ হবে। আমরা ধরেই নিয়েছি যে আমার বাবা একজন কৃষক, চাষবাস করে আমাদেরকে বড় করেছে। আমাদেরকেও একইভাবে বাকি জীবন কাটাতে হবে। তো আমাদের বিশাল বড় কিছু অ্যাম্বিশন নেই। যতটা পারবো সেই মানুষের জন্য ফাঁকে কাজ করব। মানুষের যে ভালোবাসা বা শুভেচ্ছা পেয়েছেন বা তারা আপনাকে জনপ্রতিনিধি মানুষ করেছেন। মানুষ তো আমাকে ভালোবেসেই আশীর্বাদ করেছে। আমি একদম। ৫ বছরের বিরোধী বিধায়ক ছিলাম। ৯৬৪ ভোটে জিতেছিলাম। কারণ আমার এই আসন বা সিট নিয়ে আমাদের দলের একাংশ বলেছিল, জিততে পারবে না, টিকিট দিলে হবে না। কেউ বলেছিল ৫০০ ভোটে জিতবে, কেউ বলেছিল ১৫০০ ভোটে জিতবে। তার জায়গায় ঘাটাল বিধানসভার রেকর্ড আমরা জিতেছি। ৩৭,৭৫২ ভোটে। কম নয়। তাহলে মানুষ উজাড় করে ভালোবাসা দিয়েছে। আমি আপনাদের এই ক্যামেরায় অন রেকর্ড বলছি, আমি যতদিন থাকবো মানুষের জন্য কাজ করব। মানুষের এই ভালোবাসা আমি কোনোদিনও ভুলব না। আর মানুষের কাছ থেকে কোনোদিনও আমি সরব না। এই যে সরকারে আসার পর ২-৩ মাস কেটে গেল। আমার বিগত দিনের যে ব্যবহার, পোশাক, খাওয়া-দাওয়া, যাতায়াত একই রয়েছে। আমার পরিবর্তন হয়নি। আমি গ্রামের ছেলে, মাটির ছেলে, মাটির সঙ্গে থেকেই মানুষের পাশে থেকেই কাজ করব। মিলিয়ে অনেক, নিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি মাটির ছেলে হিসেবেই থাকুন আমাদের ঠিক আছে। সঙ্গে, একদম গ্রাসরুট এর মানুষের সঙ্গে। প্রান্তিক পিতার একদম সেই যে আদর্শ সেইটা নিয়ে আপনি চলুন এবং ঘাটালের মানুষের পাশে থাকুন, ঘাটালের উন্নয়নের পাশে থাকুন, এই প্রত্যাশা। আর আমাদের অডিও আলাপনের পক্ষ থেকে আপনার প্রতি অনেক, অনেক শুভেচ্ছা রইল, শ্রদ্ধা, ভালোবাসা। এবং আমাদের অডিও আলাপনে যে সমস্ত বন্ধুরা দেখলেন আমাদের প্রিয় জননেতাকে, শীতল কপাট, ঘাটালের বিধায়ক, ঘাটাল বিধানসভা নির্বাচিত জনপ্রতিনিধি শীতল কপাট, নমস্কার আপনাদেরকে। আপনাকেও নমস্কার। নমস্কার।